উদ্ভব থেকরের শিবসেনা পার্টির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি এবং স্পোক পার্সন এবং সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর ঝা মুখ খুলতে বাধ্য হলেন। এসএসসি পরীক্ষার 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের পরে গর্জে উঠলেন এবং মুখ খুলতে বাধ্য হলেন সংবাদ পরিবর্তনের কাছে। সরাসরি চন্দ্রশেখর ঝা কি জানলেন, সংবাদ পরিবর্তনকে আমরা সরাসরি আপনাদেরকে শোনাতে থাকবো। শুনে নেওয়া যাক উনি কি জানালেন। রিপোর্টিং সোমনাথ ঘোষ। সেটা তো একটা ডিফিকাল্ট সিচুয়েশনে গিয়ে দাঁড়িয়েছে। এই জিনিসটা হওয়া উচিত ছিল না বিং ইন গভর্নমেন্ট। প্যানেলে যদি ধরা যায় তাহলে সুপ্রিম কোর্ট জাজমেন্ট হিসাবে যদি আমি কথা বলি, তাহলে সুপ্রিম কোর্ট জাজমেন্টে ক্লিয়ারলি মেনশন করা আছে যে প্যানেলটাকে ক্যান্সেল করা হয়েছে। এবার প্যানেল যখন ক্যান্সেল হয়েছে তার মানে কিছু না কিছু অ্যাটেম্পট অফ কারাপশান, এখানে কারাপশানে ক্লিয়ার কিন্তু গন্ধ আসছে। সেই গন্ধ থেকেই বোঝা যাচ্ছে ক্লিয়ারলি যে দেয়ার ওয়াজ কারাপশান। তাই জন্য সুপ্রিম কোর্ট বলেছে যে এই প্যানেলটাকে আর কোনোভাবে কোনো মতে এটা রাখা যাবে না। তো প্যানেল যখন রাখা যাচ্ছে না, তাহলে সেই সিচুয়েশনে দাঁড়িয়ে গভর্নমেন্ট বাইফারকেট করতে চাইলো না কেন, তার পেছনে কিছু রিজন হতে পারে। রিজন যেটুকু আমি জাজমেন্ট থেকে বুঝলাম, যে জাজমেন্ট থেকে ক্লিয়ারলি গভর্নমেন্ট যখনই বাইফারকেট করতো তাহলে বোঝা যেত যে মেরিট ক্যান্ডিডেট আর ডিমেরিট ক্যান্ডিডেট কারা আছে, তাহলে তার মধ্যে থেকে অ্যাডমিশন হতো গভর্নমেন্টের পক্ষে যে গভর্নমেন্ট কীভাবে কারাপশানটা করেছে। সেই গভর্নমেন্ট কারাপশানটা না অ্যাডমিট করে জিনিসটাকে পুরো প্যানেলটাকে চাইলো যে ক্যান্সেল করে দিতে। তাই জন্য ডেলিবারেটলি ওরা ওখানে কোনোভাবেই মেরিট লিস্ট ডিমেরিট লিস্ট দুটো দেয়নি। কি মনে করছেন, যেভাবে 3 মাস সময় দেওয়া হয়েছে, সরকারকে 3 মাস সময় দেওয়া হয়েছে যোগ্য তালিকা প্রার্থী বার করার জন্য, আপনি কি মনে করছেন যে যোগ্য তালিকা প্রার্থী বেরোবে 3 মাসের ভেতরে? দেখুন, কালকে যেটুকু স্টেটমেন্ট দেখলাম যে আমাদের দিদি বলছেন যে আমাদের আন্ডারে কিন্তু ওই গভর্নমেন্টের আন্ডারে কিন্তু এসএসসি প্যানেলটা নেই বা এসএসসিটা চলে না, ইটস অ্যান অটোনমাস বডি। কিন্তু আমার যেটুকু মনে হয় যে গভর্নমেন্টের থেকে যদি আমি বলি যে স্কুল সার্ভিস কমিশন আমার আন্ডারে চলে না, গাইডেন্সে চলে না, সেটা কি আমি বলতে পারবো কখনো? পসিবল আছে? তো সেই জায়গায় পসিবিলিটি আমি দেখতে পাচ্ছি না। 3 মাসের সময় পরে যদি উনি নতুন করে এই জিনিসটাকে প্রসেসে আনেন, তাহলে সেই প্রসেসটা রিসেট করবে না কি করবে সেটা তো গভর্নমেন্ট ভালোই করে জানে যেটাকে কি হতে চলেছে। এর আগে থেকেও তো বলা হচ্ছিল যে যোগ্য প্রার্থী তালিকা বাছাই করার জন্যে এতদিন যখন পারলো না, আপনার কি মনে হচ্ছে 3 মাসের ভেতরে এই যোগ্য প্রার্থী তালিকা বার করতে পারবে বলে? দেখুন, এটা তো আবার রি-এক্সামিনেশনের ব্যাপার। এবার যখন রি-এক্সামিনেশন হবে তারপরে কি হতে চলেছে সেটাও আবার দেখার ব্যাপার। এবার যোগ্য অযোগ্য কারা ছিল না ছিল তাদেরকে কিন্তু সবাইকে ইকুয়াল চান্স দিতে হবে নতুন পরীক্ষাতে। অ্যান্ড সেই পরীক্ষাটা কিভাবে হবে না হবে, আন্ডার গাইডেন্স হবে না, রেজাল্টটা কিভাবে রিগিং হবে সেগুলো তো এখন বলা যায় না। কিন্তু যেটুকু আমার অবজারভেশন, যেটুকু আমি বুঝতে পেরেছি, দেখুন গভর্নমেন্ট তো ডিপার্টমেন্টকে কন্ট্রোল করে, তো অটোনমাস বডি হোক না কেন তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু আমার মনে হয় পরবর্তী ক্ষেত্রে এটাই একই জিনিসটাই রিপিট হবে। অভিজিৎ গাঙ্গুলির দিকেও আপনার আঙুল তুলেছেন রাজ্যের মাননীয় মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন আপনি এটা? দেখুন, ওনার কাজ ছিল একটা জাজমেন্ট দেওয়ার, উনি একটা জাজমেন্ট দিলেন, অ্যাপিলে গেল, সুপ্রিম কোর্ট গেল, ওনার জাজমেন্টটাকে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট। সেখানে আর ওনার নিয়ে ওনার এগেনস্টে কথা বলার কোনো জায়গা থাকে না। এবার ব্যাপারটা হচ্ছে যে কোনোভাবে একটা পলিটিক্যাল টাচ ছিল, সেই পলিটিক্যাল টাচটা ওনার বেরিয়ে এসছে। তো সেই পলিটিক্যাল টাচ যদি একটা জাজের ক্ষেত্রে দেখা যায় তাহলে তো সেটা ভুল। এও প্রশ্ন তোলা হয়েছে, যেভাবে জজের বাড়ি থেকে যেভাবে টাকার পাহাড় উদ্ধার হয়েছে, সেখানে দেখা যাচ্ছে টাকা খেয়েও তো এইরকম একটা কাজ করতে পারেন যে পুরো প্যানেলটাকেই পুরো বাতিল করতে বাধ্য হলো। আপনি কি বলবেন? দেখুন, কারাপশনের তো গন্ধ আসছে, কারাপশনের গন্ধ না থাকলে একটা প্যানেল ক্যান্সেল হয় না। তো কারাপশনের গন্ধ না থাকলে ক্যান্সেলটা হওয়ার জায়গাই ছিল না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে দিদিকে এইসব জিনিস দেখে বলা উচিত ছিল। আর আমার মনে হয় ইন্টেনশনালি এটা করা হলো ফ্রম অন বিহাফ অফ দি গভর্নমেন্ট, ইভেন দি এডুকেশন ডিপার্টমেন্ট। তো আমার মনে হয় যে দিদির এই জিনিসগুলো করা উচিত ছিল। আচ্ছা, এই যে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার প্রার্থী তালিকা বাতিল হলো, সেখানে দায় এসএসসি নেবে না রাজ্য সরকার নেবে, আপনার কি মত? দেখুন, এডুকেশন ডিপার্টমেন্টে 100% দায় নিতে হবে।
যদি এডুকেশন ডিপার্টমেন্ট কেন সেই সময় এসএসসির কন্ডাক্ট যা ছিল বা যেভাবে জিনিসগুলো চলছিল, দ্যাট ওয়াজ অল আন্ডার এডুকেশন ডিপার্টমেন্ট। আর এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কিভাবে কি হয়েছে সবাই জানে, এখানে আর নতুন করে কিছু বলার নেই। হ্যাঁ, এই কারাপশনটাকে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে চালানোর জন্যে এই যে সুপ্রিম কোর্ট কালকে রায় দিল, আর তার মধ্যে দেখা গেল যে এরা কিন্তু এই মেরিট ডিমেরিট লিস্ট দুটো দেয়নি, তাতে বোঝাই যাচ্ছে যে কিছু না কিছু একটা কারাপশনের গল্প আছে। अच्छा, देखा जा रहा है स्टेट गवर्नमेंट बार बार सेंट्रल गवर्नमेंट के ऊपर और विचार व्यवस्था के ऊपर सवाल उठा रहा है कल का प्रेस कॉन्फ्रेंस में, तो इसको लेके आप क्या बोलिए? দেখুন, বিচার ব্যবস্থার ওপরে যদি আপনি কোয়েশ্চেন তোলেন তাহলে সবকটা জাজমেন্টই কিন্তু আপনি বলতে পারেন তাহলে বিচার ব্যবস্থার জায়গা আর থাকে না। তাহলে বিচার ব্যবস্থা যদি হয়ে থাকে রাইটলি রংলি যাই জাজমেন্ট হোক, একটা জাজ যখন পাস করছে সেটাকে আপনি অ্যাপিলে যাচ্ছেন, অ্যাপিলেট কোর্ট আছে, অ্যাপিলেট কোর্ট ওটাকে সেটিসফাইড করে বা আদারওয়াইজ ওকে বহাল রেখে দেয়। যদি বহাল রেখে দেয় তাহলে তখন আপনি বলেন যে এটা রং, আর যদি এটাকে সেটিসফাইড করে দেয় তখন গভর্নমেন্ট বলবে যে না এটা ঠিক, আমাদের ফেভারে হয়েছে কাজটা। তো সেই কথাগুলো বলে লাভ নেই, কিন্তু পাবলিক দেখতে পাচ্ছে যে কি হয়েছে জিনিসটা আসলে। अच्छा, स्टेट गवर्नमेंट सेंट्रल गवर्नमेंट को भी दोषी माना जा रहा है दो बार। দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্টের এখানে কোনো রোল নেই আমার মনে হয়। আর সেন্ট্রাল গভর্নমেন্টের রোল যদি থাকতো কিছু বা কোনোভাবে কোনো যদি কনস্পিরেসির ব্যাপার থাকতো তাহলে সেটা বাইরে আসতো। আর এমনিতেও বিজেপির তো অনেক নেতার নাম এসছে ওই এসএসসি স্ক্যামে, তো সেগুলোতে তো বিজেপি চার্জশিটে সিবিআই অলরেডি দিয়ে রেখেছে, তো সেগুলোতে তো অলরেডি নাম এসছে। তো এখানে তো আমার মনে হয় যে বিজেপি আর তৃণমূল দুটোই হাততে কাজ করে এই কাজটা হয়েছে। আচ্ছা, আর কয়েকদিন পর প্রাইমারির ইয়েটা মানে কোর্টে উঠবে, তো সেখান থেকে আজকের দিনে দাঁড়িয়ে প্রায় 26,000 এবং যারা প্রাইমারির ইয়েতে রয়েছে তারাও হয়তো বাতিল হবে। তো এই যে এত শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ অন্ধকারের মধ্যে ঢুকে যাচ্ছে, তো কি বলবেন এটা নিয়ে? দেখুন, আমার তো সব থেকে বাজে লাগছে যারা চাকরি করছিল তাদের চাকরি গেছে, এখন তাদের ফ্যামিলি নিয়ে প্রশ্ন, ফ্যামিলি চালাতে হবে, সব কিছু নিয়ে প্রশ্ন। তো আমার মনে হয় যে জিনিসটা খুব বাজে হয়েছে, আর এটা আমরা এক্সপেক্ট করিনি যে এইভাবে একটা তৃণমূলের গভর্নমেন্ট চলছে। তো এই জিনিসটা করা দিদির উচিত ছিল না, কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে যদি অন্যভাবে অ্যাকোমোডেট করা যায় এই ক্যান্ডিডেটগুলোকে কোথাও একটা গভর্নমেন্ট সার্ভিস দিয়ে, তাহলে সেটা খুব ভালো হয়। আদারওয়াইজ যদি না হয় তাহলে কিন্তু পরের দিনে দিদির নিজের অসুবিধা। আচ্ছা, এই যে ভাতা, আপনার কি মনে হয় 26,000 ক্যান্ডিডেট কি তারা এই ভাতার মাধ্যম দিয়েই সহযোগিতা করার চেষ্টা করবেন? কেননা দিদি সহযোগিতার কথা বলেছেন, পাশে থাকার কথা বলেছেন। আমার তো মনে হয় শুধু ভাতা দিয়ে দেশকে চালিয়ে নেওয়া যায়, তাহলে ভাতা দিয়ে আর পাবলিককে তো জব দেওয়া বা ইনফ্রাস্ট্রাকচার কমপ্লিট করা, ইন্ডাস্ট্রি চালাবার কোনো দরকার নেই, তাহলে ভাতা দিয়েই সব চালিয়ে নেওয়া যায়। 2026-এ বিধানসভা ভোট আসতে চলেছে, তো এই বিধানসভা ভোটের কারণেই কি এত দাঙ্গা হাঙ্গামা শহরে চলছে? দেখুন, দাঙ্গা হাঙ্গামার কন্ট্রোলটা ওনার কাছে। এবার ওনার কাছে যদি ইনফরমেশন না থাকে তাহলে উনি বলে দিক যে ল অ্যান্ড অর্ডার ওনার কন্ট্রোলে নেই, তার মানে ওনার কাছে ইনফরমেশন থাকে, তারপরে উনি যদি অ্যাকশন না নেন তাহলে ইট ইজ ডেলিবারেট অ্যাক্ট। থ্যাংক ইউ।